কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। লা 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 লা। ভালোবেসে তোরে দূরে হারাবো, সে তো হবার নয়। মনের আনন্দে গান গাইতে গাইতে প্রফুল্ল চিত্তে নিজ রুম থেকে বেরিয়ে এলো চঞ্চলময়ী কন্যা খুশি। সিঁড়ির কাছে এসে সিঁড়ির রেলিংয়ের ওপর বসে স্লিপারের মতো স্লিপ করে নিচে আসছে আর গাইছে। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হেয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, প্রিয় বন্ধুর পাড়া নিয়ে ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে দিক চোখ সায়। প্রিয় বন্ধুর পাড়া নিয়ে ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে দিকশায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত, তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটন। তবু বারবার তোকে ডাকতেই একই উপহার ডাকে স্বস্তি। আমি ভুলে যাই কাকে চাই। নিজের প্রিয়তমাকে অন্য কারোর বাহুবন্ধনে আবদ্ধ দেখে স্তব্ধ হয়ে গেল প্রহর। অলংকার হুল হয়ে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল সে। মস্তিষ্ক আর হৃদস্পন্দনের তারগুলো বিচ্ছিন্ন আপাতত। চোখের সামনে যা বিরাজমান হচ্ছে তা কি বাস্তব নাকি নিতান্তই ভ্রম, সেটার মাপ করারও চৈতন্য নেই তার। যাকে সে গত 5 মাস ধরে পাগলের মতো মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ওলট পালট করে ফেলেছে, সেই হৃদয় হরিণীকে চোখের সামনে দেখে খুশিতে আত্মহারা হবে, নাকি যার বিরহে কাতর হয়ে বেঁচে থাকাও ভুলে গেছে, কোনো রকমের নিঃশ্বাসটা নিয়ে জীবন্ত লাশ হয়ে শুধু সেই প্রণয়ীকে দেখার আশায় বেঁচে আছে, তাকে অন্য এক পুরুষের বাহুতে দেখে ক্রোধান্বিত হবে। বন্ধুদের জোড়াজড়িতে না চাইতেও আজ কক্সবাজার এসেছে প্রহর। গাড়িতে বসে বিচের পরিদর্শন করছিল, যদিও প্রহরের বিচের দর্শনে বিন্দুমাত্র আগ্রহও নেই। তাকে যে এখন কোনো সৌন্দর্যই মোহিত করতে পারে না। সে তো সিটে মাথা এলিয়ে দিয়ে তার নতুন সাথী অ্যালকোহলের মিনি বোতল বের করে গলা ভেজাচ্ছে। প্রহরের এই উদাসীনতা দেখে ফাহিমের মেজাজ গরম হয়ে যায়। তাই সে চট করে প্রহরের হাত থেকে বোতলটা টান দিয়ে জানালার বাইরে ফেলে দেয়। এতে প্রহর রেগে গিয়ে দ্রুত ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। প্রহর বোতলটা নেওয়ার জন্য যেই গাড়ির দরজাটা খুলবে, তখনই গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই এই দৃশ্য দেখতে পায় সে। সে দেখতে পায় বিচের ওপর একটা লোকের কোলে চড়ে আছে তার প্রিয়তমা।
নিতান্তই হাসি মাখা ভাবে সেই লোকটার সাথে কথোপকথন বিনিময় করছে। এই দৃশ্য দেখে প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে প্রহর। মস্তিষ্কের সঞ্চালন ক্রিয়া অকার্য হয়ে যাচ্ছে। পাশ থেকে ফাহিমের ঝাঁকুনি দেওয়ায় সম্ভূতি ফিরে প্রহরের। প্রহর সিক্ত চোখে তাকায় ফাহিমের দিকে। হাতের ইশারায় গাড়ির বাইরে দেখিয়ে কম্পিত গলায় কিছু একটা বলার চেষ্টা করছে সে, কিন্তু স্পষ্ট কিছু কণ্ঠনালী থেকে বের করতে পারছে না। ফাহিম একটু ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে প্রহর, এমন করছিস কেন? প্রহর অতি প্রচেষ্টার পর কোনো রকমে বলল, খুশি। ফাহিম চমকিত কণ্ঠে বলে উঠল। হোয়াট? খুশি? কোথায়? ফাহিম এবার প্রহরের ইশারা বরাবর তাকালো এবং সে নিজেও বিষয়টা দেখে চমকে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, খুশি এখানে? ফাহিমের কণ্ঠে খুশির নাম শুনে প্রহরের অচেতন হৃদয় তাকে একটা আশ্বস্ত করল যে সে যা দেখছে সেটা ভ্রম না, ওটা সত্যিই খুশি। ওর খুশি, ওর দুষ্টু পরি। সহস্র খুশির ভাব প্রবণের মেলা জমল তার অন্তর্দেশ জুড়ে, যার বহিঃপ্রকাশ স্বরূপ প্রহরের আখি যুগলে অশ্রুরা ভিড় জমালো। প্রহর আর কাল বিলম্ব না করে গাড়ির দরজা খুলে বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো। তবে তার আগেই ফাহিম তার হাত ধরে আটকে দিয়ে বলল। কোথায় যাচ্ছিস প্রহর? অতিরিক্ত ভাব প্রবণতায় জড়িয়ে আসা প্রহর অস্থির কণ্ঠে বলল, কোথায় যাচ্ছি মানে? ফাহিম, তুই দেখছিস না আমার খুশি ওখানে? আমার খুশি, যাকে আমি এতদিন ধরে পাগলের মতো খুঁজছিলাম, সেই খুশি। ফাইনালি আজ আমি তাকে পেয়ে গেছি। আর তুই কিনা আমাকে জিজ্ঞেস করছিস আমি কোথায় যাচ্ছি? আমি আমার খুশির কাছে যাচ্ছি, ছাড় আমাকে। ফাহিম প্রহরকে দুই হাতে আটকে ধরে শান্ত সুরে বলল, দেখ, আমি তোর মনোভাব বুঝতে পারছি, কিন্তু খুশির কাছে যাওয়ার আগে একটু ভেবেচিন্তে যাওয়া দরকার তোর জন্য। মানে? মানে তুই খুশি আছে এটা তো দেখলি, কিন্তু খুশির সাথে যে অন্য কেউ আছে সেটা তুই অদেখা করছিস। ভালো করে দেখ, খুশি কিন্তু ওখানে একা নেই, তার সাথে অন্য একজনও আছে। হ্যাঁ, তো কি হয়েছে? হবে হয়তো কেউ, হয়তো খুশির কোনো কাজিন বা রিলেটিভ হবে। তাতে কি হয়েছে? তোর কি সত্যি এমনটা মনে হয়? তুই বিষয়টা বুঝতে পারছিস না, নাকি বোঝার চেষ্টা করছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? ফাহিম, ডোন্ট ট্রাই মাই পেশেন্স। যা বলবি ক্লিয়ারলি বল। ওকে ফাইন, তাহলে শোন। দেখ, ওদের দুজনের ভাবভঙ্গি দেখে কোনো অ্যাঙ্গেল থেকে ওদের কাজিন বা রিলেটিভ মনে হচ্ছে না। এটা কক্সবাজার, এখানে বেশিরভাগ দম্পতি বিয়ের পর বেড়াতে আসে। হতে পারে ওরাও। ফাহিমের কথার সার মর্ম বোধগম্য হতেই আঁতকে উঠল প্রহরের হৃৎপিণ্ড। কাতর হৃদয়টা আতঙ্কে কেঁপে উঠল। বিবর্ণ লালচে চোখে তাকালো ফাহিমের দিকে। ফাহিমের মুখ বাক্য প্রহরের কর্ণপাত হলেও তার মন মস্তিষ্ক কোনোটাই সেটা কোনো ক্রমেই মানতে রাজি না। না না, কিছুতেই না, এটা হতেই পারে না। আমার খুশি অন্য কারো, এটা আভাস পেতেও যেন প্রহরের রক্ত করা জমে যাচ্ছে। নো নো নো, নেভার নেভার এভার উইল হ্যাপেন দ্যাট। প্রহর আতঙ্কিত আর অস্থির কণ্ঠের সংমিশ্রণে বলে উঠল, জাস্ট শাট আপ। মুখ আছে বলে কি তুই মুখে যা আসবে তাই সব বলবি? তো সাহস শিকার হয় এমন ফালতু কথা বলার? খুশি শুধু আমার, ও আমাকে ছাড়া অন্য কারোর হতে পারে না, কখনো না। ফাহিম বলল, এটা কি তুই আমাকে বোঝাতে চাচ্ছিস, নাকি নিজেকেই ভুল বোঝানোর অযথা প্রয়াস করছিস? দেখ, খুশি তোর জীবন থেকে আলাদা হয়েছে প্রায় 5 মাস হলো। তো এর মাঝে হতেই পারে খুশির বিয়ে হয়ে গেছে, আর ওর হাজব্যান্ড ওর সাথে এখানে বেড়াতে এসেছে। ফাহিমের বিষাক্ত বাক্যগুলো প্রহর শ্রবণ করতে পারছে না। সে অতিমাত্রায় ক্ষিপ্ত সুরে বলে উঠল, স্টপ ইট ফাহিম, স্টপ ইট রাইট নাও, আই উইল কিল ইউ। ফাহিম এবার দৃঢ় কণ্ঠে বলে উঠল, মারলে মার, তবুও বাস্তবটা গ্রহণ করতে হবে তোকে। খুশি কোনো কিছু না বলেই তোর জীবন থেকে চলে গেল। হতে পারে বিয়ের জন্যই ও এমনটা করেছে, তোকে ছেড়ে গিয়ে বিয়ে করে নিয়েছে ও। তোর মতো আমিও চাই যে আমি যা ভাবছি তা যেন মিথ্যা হয়, তবে যদি সত্যি হয় তখন? তাই এই মুহূর্তে খুশির সামনে যাওয়া ঠিক হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। আমাদের সুযোগ বুঝে খুশির সাথে একা কোথাও কথা বলতে হবে। ফাহিমের যুক্তি জ্ঞান কিছুই প্রহরের মন মস্তিষ্ক মেনে নিতে রাজি না। তবে ভয়টা তার সর্বত্র জুড়ে ঠিকই ঘিরে ধরেছে। বুক কাঁপছে, কাঁপছে সর্বশরীর। যদি ফাহিমের কথা সত্যি হয় তখন? খুশি যদি সত্যি? নো নো, দ্যাটস নট পসিবল, নট অ্যাট অল। ফাহিমের কথা সত্যি হতেই পারে না, কিছুতেই না। আমার খুশি শুধুই আমার, সে ইজ অনলি মাইন। প্রহর রক্তিম চোখে তাকালো
আবারও বাইরের দিকে। লোকটা এখনো খুশিকে কোলে নিয়ে হাঁটছে আর হাসি মুখে নানান কথা বলছে। হাতের মুঠো শক্ত গভীর হয়ে আসছে প্রহরের। চোয়াল শক্ত হয়ে কপালের রগ ফুলে ফেপে উঠছে। মন চাচ্ছে এই মুহূর্তে ছুটে গিয়ে ওই লোকটার হাড্ডি মাংস এক করে বস্তায় ভরে সমুদ্রে ভাসিয়ে দিতে। তবে না চাইতেও ফাহিমের কথা মেনে চুপ করে রইল প্রহর। তবে বেশিক্ষণ সে চুপ থাকবে না। খুব শীঘ্রই সে খুশির কাছ থেকে সবকিছুর জবাব আদায় করবে। ওর সাথে যে অনেক বোঝাপড়া বাঁধ আছে তার। রিসোর্টের ভেতর করিডোর দিয়ে একা একা হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল খুশি। হঠাৎ একটা হাত এসে পেছন থেকে খুশির মুখ চেপে ধরল। আঁতকে উঠল খুশি। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে মুখ দিয়ে শব্দ বের করতে লাগলো। তবে খুব একটা সফল হলো না সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগন্তুক খুশিকে চেপে ধরে পাশের রুমের ভিতর টেনে নিয়ে গেল। রুমের ভিতর এনেই দেওয়ালের সাথে চেপে ধরল খুশিকে। খুশির দুই হাতের মাঝে হাত ঢুকিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল সে। খুশি আতঙ্কিত চোখে সামনের ব্যক্তির দিকে তাকালো। সামনের ব্যক্তির মুখশ্রীর দর্শন হতেই পূর্বের আতঙ্কে থাকা হৃদয়টা এবার তীব্র মাত্রায় কেঁপে উঠল। থমকে গেল তার হৃদকম্পন। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া অকার্য হতে লাগলো। চোখের মনি এলোমেলো ভাবে সামনের ব্যক্তির মুখমণ্ডলের চারিদিকে ঘুরতে লাগলো। সে কি সত্যিই দেখছে? এটা কি সত্যিই প্রহর? না না, সে নিশ্চয়ই প্রতিবারের মতোই আবারও কল্প জগতে হারিয়ে গেছে। এটা প্রহর হতেই পারে না। খুশি চোখ বুজে মাথা ঝাঁকিয়ে কল্প জগৎ থেকে বেরিয়ে আসার প্রয়াস করছে। তবে চোখ খুলে তাকাতেই সে আবারও প্রহরকেই দেখতে পেল। নিঃশ্বাস আটকে এলো খুশির। তার মানে এটা সত্যিই প্রহর? প্রহর স্বয়ং ওর সামনে দাঁড়িয়ে আছে। আজ এতটা দিন পর প্রহরকে নিজের চোখের সামনে দেখে চোখজোড়া প্রহরের আবদ্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে গেল। আবেগপ্রবণ হয়ে গেল খুশি। সমুদ্র সমান মায়া আর আবেগ ভরা চোখে তাকিয়ে রইল প্রহরের দিকে। এই সেই প্রহর, ওর ড্রিম বয়। চেহারায় অনেকটা পরিবর্তন এসে গেছে তার। চুলগুলো আগের মতো আর সিল্কি নেই, কেমন লম্বা এলোমেলো অগোছালো অযত্নে পড়ে আছে। দাড়ি গোঁফও অনেক বড় হয়ে গেছে। মনে হচ্ছে অনেক দিন কাটে না, অনেকটা শুকিয়ে গেছে। চোখ দুটো কেমন লাল রক্তিম হয়ে আছে, যেন কত কাল ঘুমায় না। চোখের নিচে কালিও পড়ে গেছে, কেমন জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে আছে। প্রহরের এমন বিধ্বস্ত বেহাল অবস্থা দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল খুশির। তবে এত কিছুর পরেও ওর ড্রিম বয়টা এখনো সেই আগের মতোই হ্যান্ডসাম আর অ্যাট্রাকটিভ আছে। চেহারার আকর্ষণ এক বিন্দুও কমেনি। ছেলেটা গেছিল? হঠাৎ প্রহরীর কথাই বাস্তবে ফিরে আসে খুশি। বাস্তবতার মুখোমুখি হতেই দ্রুত অন্যদিকে মাথা ঘুরিয়ে নিজের চোখের পানি বহমান হওয়া নিয়ন্ত্রণ করে। ভয় এসে ঘিরে ধরে খুশির সর্বত্র জুড়ে। প্রহর হঠাৎ কোথা থেকে এখানে এলো? এখন কি বলবে ও? কি জবাব দিবে ওকে? কিভাবে এড়িয়ে যাবে ওকে? প্রহর যে তার জবাব চাইবে। এখন কি করবে ও? খুশিকে চুপ থাকতে দেখে প্রহর আরো বেশি রেগে উঠে চোয়াল শক্ত করে বলল, কি হলো? জবাব দাও আমাকে। কে ছিল ওই ছেলেটা? খুশি ভ্রু কুঁচকে বলল, ছেলেটা? কোন ছেলেটা? বাহ, কতজন আছে তোমার জীবনে যে কোনটার কথা বলছি তাই বুঝতে পারছো না? খুশি একটু রাগী কণ্ঠে বলল। প্রহর, মাইন্ড ইওর টাং। এসব কি ধরনের কথা? প্রহর তাচ্ছিল্যের সুরে বলল, ওয়াও, তো ম্যাডামের সামনে এখন আদবের সহিত কথা বলতে হবে, তাই না? ওকে, ফাইন। তো জনাবা, আপনি তখন যার কোলে চড়ে আরামে সমুদ্র দর্শন করছিলেন সেই ব্যক্তিরা গেছিল। এত শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন বুঝি? তাই এই জন্যই বুঝি এইভাবে আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন যাতে বিয়ে করতে পারেন। তাই এখানে কি হানিমুনে আসা হয়েছে? রাগের বশবর্তী হয়ে এসব কথা বললেও প্রহর মন প্রাণে চাইছে খুশি যেন মানা করে দেয়। আমাকে যেন ভুল প্রমাণিত করে দেয়। চিল্লিয়ে বলুক না আমি ভুল ভাবছি, আমার ধারণা ভুল। দরকার হলে আমার উপর রাগ করুক, আমাকে মারুক, আর মারতে মারতে বলুক আমি এমনটা ভাবতেও কিভাবে পারলাম ওকে নিয়ে এমন পচা কথা বলতে। এত বড় সাহস কি করে হলো আমার এই কথাটার জন্য আমাকে চরম শাস্তি দিক, তবুও যেন আমাকে ভুল প্রমাণ করে দিক। এই প্রথম নিজের ধারণা ভুল হওয়ায় সবচেয়ে বেশি আনন্দিত হবে প্রহর।
তবে সেটা আর হলো না। প্রহরের সব আশায় বালিচাপা দিয়ে এবং তার ধারণাকে সত্যের সিল মেরে দিয়ে খুশি বলে উঠল। হ্যাঁ, ঠিক বলেছ। আমি বিয়ে করেছি আর আমার হাজবেন্ডের সাথে এখানে হানিমুনে এসেছি। খুশির এই ছোট্ট স্বীকারোক্তিটা যেন প্রহরের কানে উত্তপ্ত লাফা হয়ে ঢেলে পড়ল। কান দিয়ে প্রবেশ করে সারা শরীরে সেই লাফা ছড়িয়ে পড়ল, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মুহূর্তেই তার পৃথিবীটা থমকে গেল, মস্তিষ্কের সঞ্চালন ক্রিয়া অকার্য হয়ে পড়ল, তপ্ত হৃদস্পন্দনের গতিবেগ থেমে গেল, চোখ দুটো রক্তের গালিচায় পরিণত হচ্ছে। খুশির কথাটা কান দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছলেও মন তা কিছুতেই মানতে রাজি না, একেবারেই না। প্রহর কম্পিত গলায় বলল, মিথ্যে, সব মিথ্যে। তুমি মজা করছো তাই না? আমি জানি তুমি মজা করছো। তোমার তো এইসব মজা করতে অনেক ভালো লাগে। এখনো তুমি মজাই করছো তাই না? প্লিজ বন্ধ করো না এই মজা। খুশি নিজেকে শক্ত করার সচেষ্ট চেষ্টা চালাচ্ছে। চোখ বন্ধ করে শক্ত গলায় বলল, আমি মোটেও মজা করছি না, এটাই সত্যি। তুমি যাকে দেখেছো সেই আমার খুশির কথা শেষ হওয়ার আগেই প্রহর খুশির মাথার পাশে দেওয়ালে সজোরে একটা ঘুষি মেরে উচ্চস্বরে ব্যথিত কণ্ঠে বলে উঠল, স্টপ ইট। নো নো নো, দ্যাটস নট ট্রু, নট ট্রু, নট ট্রু। ইউ লাইং উইথ মি, ইউ কান্ট ডু দিস, ড্যাম ইট। খুশি ভিতরে ভিতরে ভয়ে কেঁপে উঠলেও উপরে সেটা বুঝতে না দিয়ে নিজেকে শক্ত রেখে বলে উঠল, এটাই সত্যি, আর সত্যি মেনে নেয়া ভালো, এতেই সবার মঙ্গল। প্রহর দুই হাতে খুশির মুখটা শক্ত করে ধরে ক্রোধিত কণ্ঠে বলল, টু হেল উইথ ইউর মঙ্গল। কিসের মঙ্গল? হ্যাঁ, তুমি বিয়ে? না না, এটা হতে পারে না। তুমি এটা করতে পারো না আমার সাথে। তুমি তো আমাকে ভালোবাসতে তাই না? ভুলে গেছো সব কিছু। বিয়ে তো আমাদের হয়েছিল, আমি না তোমার স্বামী ছিলাম আর তুমি আমার বউ। সেসব ভুলে গেলে? ভুলে গেলে সব ওয়াদা? বলো তাহলে, আমি তো তোমার স্বামী, অন্য কাউ কিভাবে হতে পারো বলো? খুশি শক্ত গলায় বলল, ওহ প্লিজ, বাচ্চাদের মতো কথা বলো না। তুমি নিজেও জানো ওসব কিছু শুধু একটা ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। ওই খেলা খেলা বিয়েকে সত্যি মেনে বোকামো করো না। তখন আমি ছেলে মানুষই করতাম, তাই না বুঝে যা ইচ্ছে তাই করতাম। তাই বলে তুমিও ওটা ধরে বসে আছো? দেখো, ওইসব প্রেম প্রেম খেলাকে ভুলে যাও আর নিজের জীবনে অগ্রসর হও। প্রহর অতিরিক্ত রেগে গিয়ে পাশে থাকা টি টেবিলে একটা লাথি মেরে উচ্চস্বরে বলে উঠল, জাস্ট শাট আপ। আমাদের ভালোবাসা তোমার কাছে এখন বোকামি বলে মনে হয়? আমাদের 2 বছরের সম্পর্কটা তোমার কাছে ছেলে মানুষই হয়ে গেল, আর এতদিন পরে তুমি সেটা উপলব্ধি করতে পারছো? তাহলে কেন সে ছিল আমার জীবনে বলো? আমি তো একা একাই ভালো ছিলাম। কেন আমার জীবনটাকে এলোমেলো করে দিলে তুমি? বলো, কেন করলে এমনটা? ঠিক আছে, আমি তোমার অপরাধী। আমি তোমার সামনে দাঁড়িয়ে যা শাস্তি দিতে চাও দিতে পারো, চাইলে আমাকে মেরেও ফেলতে পারো, আমি কোনো অভিযোগ করব না। প্রহর অগ্নি চোখে খুশির দিকে তাকিয়ে ওর কাছে এসে বলল, এটাই তো আমি পারি না, এখানেই আমি দুর্বল। তুমি ভালো করেই জানো আমি নিজেকে শেষ করতে পারি, কিন্তু তোমাকে কিঞ্চিত পরিমাণ আঘাতও করতে পারবো না। তবে ওই রাস্কেলটাকে তো আমি ছাড়বো না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাহস দেখিয়েছো, ওকে তো শাস্তি পেতেই হবে। খুশি এবার আতকে উঠে বলল, দেখো, তুমি ওকে কিছু করবে না। তোমার অপরাধী আমি, এতে ওর কোনো দোষ নেই। তাই যা শাস্তি দেওয়ার আমাকে দাও, ওকে কিছু করবে না প্লিজ। প্রহর তিরস্কার করে বলল, বাহ, এত ভালোবাসো বুঝি, তার জন্য নিজেকে কুরবান করে দেবে? খুশি প্রহরের চোখে চোখ রেখে বলে উঠল, নিজের স্বামীকে তো ভালো না বাসলে কাকে ভালোবাসবো? সেই তো আমার সব। প্রহর অশ্রুসিক্ত রক্ত লাল চোখে তাকিয়ে বলল, চলে যাও এখান থেকে, তাহলে সত্যি জানি না আমি কি করে বসবো। জাস্ট গেট লস্ট। খুশি মাথা নিচু করে দৌড়ে ওখান থেকে বেরিয়ে এলো। খুশি চলে যাওয়ার সাথে সাথেই প্রহর উন্মাদ হয়ে রুমের সব জিনিসপত্র ভাঙতে শুরু করে দিল। ভাঙতে ভাঙতে চিল্লিয়ে বলতে লাগলো, ওয়াই, ওয়াও, ড্যাম ইট, ওয়াই? খুশি দৌড়ে নিচের রুমে এসে দরজা বন্ধ করে দিল। দরজা ঘেঁষে নিচে বসে পড়ল সে। তারপর মুখে হাত চেপে ডুকরে কেঁদে উঠল সে। এতক্ষণ ধরে অনেক কষ্টে আটকে রাখলেও এখন সে বাঁধ ভেঙে এলো অশ্রুধারা। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলতে লাগলো, কেন এলে তুমি? কেন আবার ফিরে এলে তুমি? কেন আবার পোড়াতে এলে তুমি? সব শেষ হয়ে গেছে, প্লিজ চলে যাও এখান থেকে প্লিজ।
কাঁদতে কাঁদতে দুর্বল চিত্তে ফ্লোরে নিচের শরীর এলিয়ে দিল খুশি। চোখের সামনে ভেসে উঠল প্রহরের সাথে কাটানো সেই মুহূর্তগুলো। মনে পড়ে গেল 2 বছর আগের কথা, কিভাবে ওর জীবনে এসেছিল প্রহর, ওর ড্রিম বয়, অতীত। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো, শুধু তোরে প্রাণ ভরে ভালোবাসবো, শুধু তোরে ভালোবেসে এই বুকে জড়াবো। লা 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 লা। ভালোবেসে তোরে দূরে হারাবো, সে তো হবার নয়। মনের আনন্দে গান গাইতে গাইতে প্রফুল্ল চিত্তে নিজ রুম থেকে বেরিয়ে এলো চঞ্চলময়ী কন্যা খুশি। সিঁড়ির কাছে এসে সিঁড়ির রেলিংয়ের ওপর বসে স্লিপারের মতো স্লিপ করে নিচে আসছে আর গাইছে। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হেয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, প্রিয় বন্ধুর পাড়া নিয়ে ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে দিক চোখ সায়। প্রিয় বন্ধুর পাড়া নিয়ে ঝুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে দিকশায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত, তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটন। তবু বারবার তোকে ডাকতেই একই উপহার ডাকি স্বস্তি। আমি ভুলে যাই কাকে চাই। সোফায় খুশির বাবা রাকিব হাসান আর ছোট ভাই নিভান বসে আছে। খুশি সেখানে এসে ওদের হাত ধরে দাঁড় করিয়ে ওদের সাথেও নাচতে লাগলো আর গান গাইতে লাগলো। খুশির বাবা ভাইও হাসি মুখে খুশির সাথে নাচতে লাগলো। এদের এই মহা আনন্দের মাঝে হঠাৎ কেউ কর্কশ গলায় বলে উঠল, কি হচ্ছে এসব? ব্যাস, সবার নাচ গান বন্ধ হয়ে গেল। সব কয়টা মিনি বিড়ালের মতো চুপচাপ সোফায় ভদ্রলোকের মতো বসে পড়ল, যেন দুনিয়ায় এদের মতো নম্র আর ভদ্রলোকের ভার মেলা দেয়। সাহিলা বেগম ওদের সামনে এসে কোমরে হাত রেখে বলে উঠলেন, সকাল সকাল কি হচ্ছে এসব? হ্যাঁ, বাড়িটা নর্তক মঞ্চ করার ইচ্ছে জেগেছে নাকি? ভালো কাজ কি তোমাদের থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছে নাকি? রাকিব হাসান একটু সাহস জুগিয়ে মুখ খুলে বলে উঠলেন, আরে রাগ করছো কেন? আমরা তো খুশি মামুনির সাথে এই সামান্য একটু মজা করছিলাম। নিভানও এবার বাবার সাপোর্টে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আম্মু, আমরা তো আবুর সাথে মজা করছিলাম। কিন্তু তাদের এই দুর্বল দলিলপত্র সাহিলা বেগমের মনোভাবে কোনো প্রভাব ফেলতে পারল না, বরং তার পূর্বের মেজাজটাকে আরো এক লেভেল বাড়িয়ে দিল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, চুপ করো তোমরা। খুশিকে শাসন করার বদলে ওকে আরো মাথায় চড়াচ্ছ।
রাকিব হাসান বলে উঠলেন। ওমা, মাথায় কোথায় চড়ালাম, খুশি তো ছোপায় চড়ে বসে আছে। এবার সাহিলা বেগমের মেজাজ সপ্তম সীমায় পৌঁছে গেল। তিনি দাঁত কিরমির করে বললেন, চুপ করো, সবগুলো বদমাইশের হাড্ডি। এই নিবানটা তো হয়েছে বোনের চামচা। বোন দিন বললে দিন, রাত বললে রাত। আর সবার নাটের গুরু হলো এই খুশি। পড়ালেখার তো ধারে কাছেও যাবে না, সারাদিন শুধু হই হুল্লোড় করে বেড়ানোই কাজ। এইচএসসি টেনে টুনে কোনো রকমে পাশ করেছে, এখন কলেজে ভর্তি হয়েও সেই একই অবস্থা। এভাবে চলতে থাকলে টেনে হিসড়েও পাশ করতে পারবি না। আরে আম্মু, এত পড়াশোনা করে কি হবে? সেই তো তোমার মতো বিয়ে করে হাজবেন্ডের যমরাজ হয়ে থাকতে হবে। তো এর জন্য তো পড়াশুনো করার কি দরকার? কথাটা বলে হাসতে হাসতে নিভানের হাতের সাথে হাইফাই দিল। ব্যাস, এবার তো সাহিলা বেগমের মেজাজ প্রেসার কুকারের মতো ব্লাস্ট হয়ে উঠল। ধমকের সুরে বললেন, চুপ কর বদমাইশ। বলার আগে একটু চিন্তা ভাবনা করে বললে কি হয় শুনি। আমি জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি তোর উপর। সত্যি বলছি, আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় নিশ্চয়ই হাসপাতালে আমার বাচ্চা বদল হয়ে গেছে। না হলে তোর মতো এমন উড়নচণ্ডী মেয়ে আমার গর্বে কিভাবে এলো? কথাটা বলে সাহেলা বেগম হনহন করে কিচেনের দিকে চলে গেল। সাহিলা বেগম যেতেই খুশি এবার এক ভ্রু উঁচিয়ে ওর বাবার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকালো। খুশির এমন চাহনি দেখে ওর বাবা বলে উঠলেন। কি হয়েছে, এভাবে তাকিয়ে কি দেখছিস? খুশি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আম্মু এভাবে বললো কেন? সত্যি করে বলতো, কাহিনী কি? রাকিব হাসান ভীতু স্বরে বলল। কাহিনী কি? কিসের কাহিনী? আম্মু কেন বললো আমি যে তার মেয়ে, এটা নিয়ে তার সন্দেহ আছে? আসল ঘটনা কি বলতো? সত্যি সত্যি আমি অন্য কারোর মেয়ে না তো? কারণ আম্মুর মতো আমারও মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি তার আসল মেয়ে না। দেখো না আম্মু কেমন সব সময় শুধু আমাকে বকাঝকা করে, আর চেহারায় তো কোনো মিল নেই। আম্মু কেমন ধপধপে ফর্সা আর আমি শ্যামলা। তাই সত্যি করে বলো, তুমি অন্য কারোর সাথে ইটিস পিটিস করে আমাকে পয়দা করনি তো? পাশের বাড়ির ওই আন্টির সাথে কোনো লফড়া নেই তো তোমার? আমি অনেকবার দেখেছি তুমি ওই আন্টিকে দেখলেই কেমন দাঁত কেলাও। বাই এনি চান্স ওই আন্টি আমার বায়োলজিক্যাল মা নয় তো? রাকিব হাসান ভীতু স্বরে বললেন। কি বলছিস মা এসব? তোর মা শুনলে প্রণয় শুরু করে দিবে। আরে ওই অভাগা ঘরের ডালি ঠিক মতো পায় না, সে আবার বাইরের মুরগি কিভাবে খাবে? সত্যি বলছো তো? কারণ ওই আন্টি দেখি বিনা কারণেই আমার উপর অনেক মেহেরবান হয়। আমাকে দেখলেই তার মমতা উতলে পড়ে। এবার নিভান মাঝখান থেকে বলে উঠল। দেখো আপু, তুমি ওই আন্টির মেয়ে হলে আমিও তার ছেলে। তুমি যেখানে আমিও সেখানে। খুশি নিভানের গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল। ও আমার কিউটি পাইটা, অফকোর্স বাবু, আমি যেখানে তুইও সেখানে। তুই তো আমার কাজিন। রাকিব হাসান বলে উঠলেন। দয়া করে এসব ফালতু কথা বাদ দে তোরা। তোর মা শুনলে আমরা কেউ আর এই দুনিয়ায় মুখ দেখাতে পারবে না। ওদের বাবার এমন করুণ মুখশ্রী দেখে দুই ভাই বোন খিলখিল করে হেসে দিল। ফাল্গুন মাস পড়ে গেছে, চারিদিকে বসন্তের ছোঁয়া লেগেছে। গাছে গাছে গজিয়ে উঠছে নতুন কচি পাতা। শিমুল, পলাশ, কুসুম সহ নতুন নতুন ফুলের আগমন ঘটেছে। বসন্তের ছোঁয়া লেগেছে খুশির মনেও। বসন্ত বাতাসে মন নেচে উঠছে। কোনো এক অজানা কারণে এই মনটা আজ উৎফুল্ল হয়ে উঠছে। মনে হচ্ছে আজ কিছু একটা ঘটতে যাচ্ছে ওর সাথে, যার প্রভাবে ওর সজীবনী নব্য রঙে রঞ্জিত হবে। আজ খুশির কলেজের প্রথম দিন। প্রচুর উৎসাহ আর উদ্দীপনার সহিত কলেজে পা রাখল সে। মনের মাঝে অনাবিল আনন্দের ঘন ঘটা বইছে। দুই হাতে কাঁধের ব্যাগটা ধরে থেকে আবেশিত হাসির সহিত কলেজের চারপাশ দেখছে সে। দৃষ্টিনন্দিত কলেজের সবকিছুই তার চঞ্চল মনকে আনন্দ দিচ্ছে। আরেকটু এগিয়ে যেতেই দেখলো ওর প্রিয় বান্ধবী দিয়া বটগাছের নিচে মুখ লটকিয়ে বসে আছে। খুশি হালকা হেসে এগিয়ে গেল। নীরবে দিয়ার পাশে বসে স্বাভাবিক সুরে বলে উঠল। কয় নাম্বার হলো? দিয়া নাক টেনে মলিন সুরে বলল। 13 নাম্বার। ইয়ার আমার সাথে এমন কেন হয়? আমার ক্রাশগুলোর কি আমাকে চোখে পড়ে না? যার উপরে ক্রাশ খায় সে সবসময় আমাকে রেখে অন্যের প্রেমে পড়ে যায়। এটা কোনো কথা? খুশি দিয়ার গায়ে নুনের ছিটা দিয়ে দুষ্টু স্বরে গলা ঝেড়ে গাইতে লাগলো। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়,
ও বুকটা ফাইটা যায়। দিয়া আশাহত চোখে তাকিয়ে বলল, ইয়ার, তুই আমার বান্ধবী নাকি দুশ্মন? আমি তো প্রেমের কথা বলছিলাম, তুই তো সোজা বিয়ে পড়িয়ে দিলি। খুশি হেসে উঠে বলল, আ- আচ্ছা সরি, আমার মনে হয় কি জানিস, তুই বোধহয় ব্রাশ না করেই ক্রাশ খেয়ে ফেলেছিস, তাই তো বারবার তোর বদহজম হয়ে যায়। দিয়া বিস্ময়কর কণ্ঠে বলল। তুই সত্যি বলছিস? এমন হয় নাকি? খুশি অতি কনফিডেন্সের সহিত বলল, হয় মানে? আলবাত হয়। তাই এখন থেকে ক্রাশ খাওয়ার আগে ভালো করে ব্রাশ করে নিবি, তাহলে দেখবি আর এমন হবে না। দিয়া খুশির মহান উক্তিগুলো বিজ্ঞ জ্ঞানীদের বাণী মনে করে সরল মনে মেনে নিয়ে বলল, ঠিক আছে দোস্ত, এবার থেকে তাই করব। আচ্ছা, তুই কখনো কারোর উপরে ক্রাশ খাস না? খুশি মুচকি হেসে বলল, আরে না, এইসব ব্রাশ নামের কেরোসিন আমার জন্য না। তুই তো জানিসই আমি শুধু আমার ড্রিম ম্যানের অপেক্ষায় আছি, আর আমি আমার ড্রিম ম্যানের প্রতি অনেক লয়ার। আমার জীবনে সে ছাড়া আর কারোর জায়গা নেই। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই আবার তোর সেই মিস্টার বাংলাদেশের জন্য পাগল। খুশি ভ্রু কুচকে বলল, মিস্টার বাংলাদেশ? হ্যাঁ, মিস্টার বাংলাদেশ। মিস্টার ইন্ডিয়ার বাংলাদেশে ফারসন। মিস্টার ইন্ডিয়ার মতো তোর ড্রিম ম্যানও অদৃশ্য, খালি চোখে দেখা যায় না। আর আমগো কাছে তো স্পেশাল চশমাও নাই দেখার জন্য। মজা নিচ্ছিস রে? তবে আমিও একদিন তোকে দেখিয়ে দিব যে আমার ড্রিম ম্যান আছে, আর বাস্তবেই আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এখন চল না, আমরা একটু পাশের বিশ্ববিদ্যালয়ের বিভাগে যাই। শুনেছি ক্যাম্পাস নাকি অনেক সুন্দর। চল ঘুরে আসি, হতে পারে তোর মিস্টার বাংলাদেশও ওখানে পেয়ে যেতে পারিস। খুশি উৎসাহিত হয়ে বলল। আর নেকি আর পুচ পুচ, চল চল, শুভ কাজ সেরে আসি। অতঃপর দুজনে উৎসাহের সহিত পাশের ক্যাম্পাসের দিকে এগুলো। ক্যাম্পাসের মাঠে এসে ওরা আনন্দিত নয়নে ক্যাম্পাসের পরিদর্শন করছে। ক্যাম্পাসটাও অনেক সুন্দর। আজ এখানেও নতুন বর্ষের স্টুডেন্টরা এসেছে। ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত চারপাশ। জায়গায় জায়গায় স্টুডেন্টরা বসে আড্ডায় মেতেছে। কোথাও আবার লাভ বার্ডস বসে নিজেদের মাঝে কল্পনার জগতে ডুবে আছে। সবটাই উপভোগ করছে ওরা। তবে হঠাৎই খুশির চিৎকার শুনে হড়বড়িয়ে গেল দিয়া। চমকে উঠে খুশির দিকে তাকিয়ে পড়ল। কিরে, কি হয়েছে? চিল্লাসকা, ভূত দেখেছিস নাকি? খুশির চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত এক্সাইটমেন্টে কিছু বলতে পারছে না সে। শুধু হাত উঁচিয়ে সামনের দিকে কিছু একটা ইশারা করছে। রিয়া কিছুই বুঝতে পারছে না। খুশি নিজের ইমোশন একটু নিয়ন্ত্রণে এনে নিয়ে বলে উঠল, দোস্ত আমি পেয়ে গেছি আমি। পাইছস? কি পাইছস? আর হারাইছে কি সেটা তো বলবি। আরে ইয়ার, আমার ড্রিম ম্যান পেয়ে গেছি। কি বলিস? কই? কোথায়? আরে ওই যে দেখ, ওনাকে ক্যাফেটেরিতে বসে আছে। দিয়া খুশির হাতের ইশারা বরাবর তাকিয়ে দেখল সত্যিই ওখানে দুটো ছেলে বসে আছে। দিয়া কৌতূহল নিয়ে বলল, ওখানে তো দুইজন বসে আছে, তুই কার কথা বলছিস? আরে ওই যে অ্যাশ কালারের টি শার্ট পরা। দিয়া ভালো আগে ছেলেটাকে পর্যবেক্ষণ করলো। তারপর দুই গালে হাত দিয়ে আশ্চর্যের সাথে বলল, ইয়ার, তোর মিস্টার বাংলাদেশ তো ভিজিবল হয়ে গেছে। বাই গড, কি আছিস হে ইয়ার! তোর আগে তো আমি ক্রাশ খেয়ে ফিদা হয়ে গেলাম। আজ পর্যন্ত যতগুলো ক্রাশ খেয়েছি তারা তো এর সামনে দাঁড়ানোরও যোগ্য না। খুশি অ্যাটিটিউডের সাথে বলল, খুশির ড্রিম ম্যান বলে কথা, সে কি যেন তেন ব্যক্তি হবে? খুশি যেমন স্পেশাল, তার ড্রিম ম্যানও তেমনই স্পেশাল। আর খবরদার আমার মালের উপর কুনজর দিবি না, নকলে চোখ হয়ে মনি খুলে গুটি খেলবো, বুঝিস? এখন চল যাই। যাই মানে? কই যাই? এই কই আবার, আমার ড্রিম ম্যানের কাছে। তার জীবনে যে খুশি এন্ট্রি করেছে সেই সুখবরটা তো তাকে দিতে হবে, তাই না? বেচারা খুশিতে পাগলই হয়ে যায়। চল চল। খুশি দিয়ার হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল। সরাসরি এসে ছেলে দুটো টেবিলের সামনে এসে দাঁড়ালো। খুশির আখ্যায়িত ড্রিম ম্যান টেবিলে রাখা বইতে নজর গেড়ে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এখানে ওরা দুজন মেয়ে আর পাশে থাকা চেয়ারের মাঝে কোনো পার্থক্য নেই, যেন ওদের কোনো অস্তিত্বই নেই। ওদের দৃষ্টি আকর্ষণের জন্য খুশি একটু গলা খাকারি দিয়ে উঠল। এতে করে পাশের ছেলেটি ওদের দিকে তাকালেও যার জন্য এত কষ্ট তার কোনো হেলদোলই নেই। পাশের ছেলেটা তখন বলে উঠল, কি ব্যাপার আপুনিরা, কিছু বলবেন?
খুশি চোখের ইশারায় ছেলেটাকে বুঝালো সে তার সাথে না, বরং সামনের ব্যক্তির সাথে কথা বলতে চায়। ছেলেটা তখন খুশির সেই ড্রিম ম্যানের দিকে তাকিয়ে বলল, প্রহর, ওরা তোর সাথে কথা বলতে চায়। প্রহর নামটা শুনে খুশির মনে এক দমকা হাওয়া এসে লাগলো। তবে প্রহরের কথায় ভ্রু কুঁচকে এলো খুশির। প্রহর বইয়ের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, নট ইন্টারেস্টেড। ব্যাস, এবার আর সহ্য হলো না খুশির। হাত বাড়িয়ে টেবিলে থাকা বইটা ঠাস করে বন্ধ করে দিল সে। এবার প্রহর ভ্রু কুঁচকে তাকালো খুশির দিকে, আর সামনের ছেলেটা হা হয়ে তাকিয়ে রইল। আজ পর্যন্ত প্রহরের সামনে কেউ এমন দুঃসাহস দেখানোর গোস্তাকি করেনি, কিন্তু তাতে খুশির কি? সে তো নিজের কর্মসিদ্ধিতে ব্যস্ত। প্রহর খুশির দিকে তাকাতেই খুশি বিন্দাস বলে উঠল, আরে কি বইয়ের মাঝে ঢুকে বসে আছেন? বইয়ের মাঝে কি রকেট সায়েন্স আবিষ্কার করছেন নাকি? আরে আপনার জীবনের টার্ন পয়েন্ট চলে এসছে। এই যে দেখুন, আপনার সামনে স্বয়ং দাঁড়িয়ে আছে। তাই আপনাকে আর মেহনত করতে হবে না। আপনি যেমন আছেন তেমনই আমি গ্রহণ করব। খুশির প্রলাপ বাক্য শুনে প্রহরের কুচকানো ভ্রুটা আরো কুচকে গেল, আর সামনের ছেলেটা কেমন যেন কৌতূহলী হয়ে উঠল। অত্যাশ্চর্য কিছু একটা যে ঘটতে চলেছে সেটার আভাস পাচ্ছে সে। তাই সে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি মিস, আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলবেন? খুশি এবার একটু অঙ্গভঙ্গি বদলে নিয়ে গলা খাকারি দিয়ে কিছুটা গর্বিত ঢঙে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা তো বলতেই এসছি। তারপর প্রহরকে উদ্দেশ্য করে বলল, আপনি জেনে খুশি হবেন, আমি দ্য গ্রেট খুশি আপনাকে ভালোবাসে। আর আজ থেকে আমাদের প্রেম স্টার্ট। পাশের ছেলেটা টাস্কি খেয়ে পুরো স্ট্যাচু হয়ে গেল। বেচারা এত বড় শখ নিতে পারছে না, বিষম উঠে গেল তার। তবে প্রহরের মাঝে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না, যেন খুশি এই মাত্রই ভালোবাসার কথা না, বরং কফির অর্ডার নিতে এসেছে। প্রহর বুকের উপর দুই হাত ভাঁজ করে চেয়ারে পিঠ ঠেকিয়ে স্বাভাবিক সুরে বলে উঠল, ইন্টারেস্টিং। তা আপনার কেন মনে হলো যে এটা আমার জন্য অতীব খুশির সংবাদ? ও মা, আবার জিগায়। আরে দ্য গ্রেট খুশি আপনাকে ভালোবেসছে, এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে আপনার জন্য? আরে আপনি জানেন না আপনি কত সৌভাগ্যবান ব্যক্তি যে এই খুশি আপনাকে চয়েস করেছে। আপনাকে জানেন আমার জন্য কত লাইন ধরেছিল? হ্যাঁ, আরে আমাদের মহল্লার আক্কাসের ভাই মোকলেস আমার জন্য দিওয়ানা ছিল। নিজের রক্ত দিয়ে চিঠি লিখতো আমাকে, তবু আমার মন পায়নি। এমন আরো পাগল ভক্ত আছে আমার, কিন্তু সবাইকে বাদ দিয়ে আপনাকেই চুজ করেছে আমি। তাহলে ভাবুন কত লাকি আপনি। পাশের ছেলেটা হাতে তালি বাজিয়ে দুষ্টু হেসে বলে উঠল, বাহ ভাই, তুই তো রিয়েলি অনেক লাকি। আর যাকে বলে একেবারে সোনায় সোহাগা কপাল, এমন কপাল আমগো কেন হয় না? কথাটা বলেই হাসতে লাগলো সে। তবে প্রহরের তীক্ষ্ণ দৃষ্টিতে হাসি বন্ধ হয়ে গেল তার। প্রহর এবার উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খুশির দিকে বলে উঠল। বুঝলাম। তো কবে ছাড়া পেয়েছেন শুনি? খুশি ভ্রু কুঁচকে বলল, ছাড়া পেয়েছেন? কোথা থেকে ছাড়া পাবো? কেন, পাগলাগারো থেকে? পাগলাগারো থেকে কবে ছাড়া পেলেন, নাকি পালিয়ে এসেছেন? এতক্ষণে খুশির ভিতরের মনোদেবী এসে হাজির হলো। সে ওপর থেকে বলছে, আরে খুশি ইয়ার, হেতি তো তোরে পাগল ভাবতেছে। অহন কি করবি? মানিজ্যতের লুডুস করে ফেললো তোর। খুশি ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে তুই আবার এখানে কেন চলে এলি? আমি সব হ্যান্ডেল করছি তো, তুই যা এখান থেকে। খুশিকে এভাবে উপরের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করতে দেখে প্রহর আর ওর বন্ধু বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মেয়েটা যে সত্যিই পাগল তার প্রমাণ পেয়ে গেল ওরা। তাই খুশির সাপোর্টে এবার দিয়া বলে উঠল, আরে আপনারা অবাক হবেন না, আসলে এটা খুশির অন্তরাত্মা, যে মাঝে মধ্যে হঠাৎ করে এসে পড়ে আর খুশিকে নানান উপদেশ দিয়ে থাকে। প্রহর কিঞ্চিত তাচ্ছিল্যকর হেসে বিড়বিড় করে বলল। ক্রেজি গার্ল। বিড়বিড় করে বললেও খুশির কানে কথাটা ঠিকই পৌঁছলো। খুশি এবার একটু তেজি সুরে বলে উঠল, এক্সকিউজ মি, হু ইজ পাগল? আই এম নট পাগল, আই এম ভেরি বুদ্ধিমান। এটা তো আমি নিজের মুখে নিজে কখনো প্রশংসা করি না, তবে সর্বগুণ সম্পন্ন, বুঝেছেন? এমন গুণ নেই যা আমার মাঝে নেই। রূপের কথা আর নিজের মুখে কি বা বলবো, আপনারা তো দেখতেই পারছেন।
আর গুণও আমার মাঝে ভরপুর। আমার হাতের রান্না যে একবার খায় সে আর 1 মাস অন্য খাবার খেতে পারে না। পাশের ছেলেটা কৌতূহলী কণ্ঠে বলল, কেন, এত টেস্টি খাবার বানান বুঝি? হ্যাঁ, সেটাও আছে, তবে আমার রান্না করা খাবার খেয়ে কেন যেন সবাই হসপিটালে ভর্তি হয়ে যায়, তাই আর অন্য খাবার খেতে পারে না। হয়তো এত টেস্টি খাবার কখনো খায়নি, তাই এমনটা হয়। আচ্ছা, যাক সে কথা। আরও এমন মহৎ গুণ আছে আমার। আমার মধুর কণ্ঠস্বর শুনলে সব দিওয়ানা হয়ে যায়। রাস্তার কুকুরগুলো তখন ঘেউ ঘেউ করে আমার প্রশংসা করে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটু সুমধুর কণ্ঠের গান শোনাচ্ছি। ও রে হ্যান্ডসাম বয়টা, তুই আমারে করলি দিওয়ানা। এই তুই আমারে তুই আমারে তুই আমারে করলি রে দিওয়ানা, হ্যান্ডসাম বয়টা তুই আমারে করলি রে দিওয়ানা। খুশির এই সুমধুর কণ্ঠের গান শুনে প্রহরদের মিনি স্ট্রোক হওয়ার উপক্রম। কানের ভিতর মনে হচ্ছে কেউ ফাটা বাঁশ ঢুকিয়ে দিয়েছে। এত মধুর সুর আর সহ্য করতে না পেরে প্রহর রাগী কণ্ঠে বলে উঠল। স্টপ ইট। খুশি গান থামিয়ে দিয়ে বলল, দেখলেন তো কত গুণ আমার, শুধু দেখলেই হবে না, কোয়ালিটি আছে বস। প্রহরের ফ্রেন্ড অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখে আবারও প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে উঠল, वाह वाह, क्या बात, লাজবাব। আই এম জাস্ট স্পিচলেস। আপনি সত্যি মহান, আমার বন্ধু সত্যি লাকি আপনাকে পেয়ে। আমার তো খুশিতে চোখে পানি চলে এলো। খুশি গর্বে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ। তা আপনার নামটা কি? আপনি কি ওনার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আমি ওর বন্ধু ফাহিম। ও, তাহলে তো আপনি আমার দেবর হন। তো আজ থেকে আপনি আমাকে ভাবি বলবেন, কেমন? জি জি অবশ্যই, এটা তো আমার সৌভাগ্য ভাবে জি। প্রহরের থার্মোমিটারের ডিগ্রি হাই হয়ে গেল। প্রহর টেবিলের ওপর সজোরে একটা চাপড় মেরে রাগী কণ্ঠে বলে উঠল, এনাফ, স্টপ দিস ননসেন্স রাইট নাও। ইউ আর ক্রসিং লিমিট নাও। প্রহর খুশির মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, অনেক হয়েছে, পিচ্ছি মেয়েদেরকে কিচ্ছু বলছি না, তবে এখন এই মুহূর্তে এইসব স্টুপিড ড্রামা বন্ধ করো অ্যান্ড গেট লস্ট ফ্রম হিয়ার। এখনো ডাইপারের ভেতর থেকে বের হলো না, আসছে প্রেম ভালোবাসার কথা বলতে। আবারও খুশির মনোদেবী এসে হাজির হলো। ওপর থেকে বলতে লাগলো, আয় হায়, এ খুশি হেতে তো তোর আবারও ইনসালাত করে দিল। শি কল্ড ইউ পিচ্ছি, ক্যান ইউ ইমাজিন? খুশি ওপরের দিকে তাকিয়ে বলল, আমি শুনতে পেরেছি, তোর বারবার রিপিট করতে হবে না। তুই যা তো এখান থেকে। তারপর প্রহরের দিকে তাকিয়ে বলল, পিচ্ছি? কে পিচ্ছি? আমি তো এখানে কোনো পিচ্ছিকে দেখতে পারছি না। আর আমাকে পিচ্ছি বলছেন? জানিন আমার বয়সে আমাদের গ্রামের মেয়েদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। সেই হিসেবে দেখতে গেলে আমি অনেক বড়, তাই আমাকে পিচ্ছি ভাবার ভুল করবেন না। আমি আপনাকে ভালোবাসি, এটাই হলো ইম্পর্টেন্ট বিষয়। আর আমার মতে আপনারও আমাকে ভালোবাসা অতীব আবশ্যক। খুশির উপর চরম বিরক্ত হয়ে প্রহর নিজেই ওখান থেকে হন হন করে চলে গেল। যেতে যেতে বিরক্তিকর কণ্ঠে বলে গেল, রিডিকিউলাস। ফাহিমও ওর পিছু পিছু গেল। খুশি আর দিয়া ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল। দিয়া বলে উঠল, আর ইয়ার, তোর ড্রিম ম্যান তো তোকে পাত্তাই দিল না। খুশি বাঁকা হেসে পড়ল, খুশি ড্রিম ম্যান বলে কথা, একটু অ্যাটিটিউড তো থাকবেই। আর সহজে পাওয়া কোনো কিছুর গুরুত্ব থাকে না, তাই একটু মেহনত তো করতেই হবে। তবে ঘুরে ফিরে তাকে আমার কাছে আসতে হবে। খুশির জালুয়া থেকে বেঁচে কোথায় যাবে? সন্ধ্যায় রক্তিম আভা ঢেকে গিয়ে রাতের অন্ধকার নেমেছে মাত্রই। শীতের লেশ এখনো আছে। সন্ধ্যা হতেই শীতল বাতাসে শরীর ঠান্ডায় শিরশিরিয়ে ওঠে। গাড়ি থেকে নামতেই শীত শীত অনুভব হলো প্রহরের। প্রহর দ্রুত গিয়ে দরজায় নক করলো। খানিক বাদেই জিদান সাহেব এসে দরজা খুলে দিল। দরজা খুলেই কেমন তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রহরের পানে, যেন সে অনেক বড় আকারের কোনো অন্যায় করে ফেলেছে। জিদান সাহেবের এই চাহনির অর্থ বুঝতে পারছে প্রহর। এই চাহনি যে তার পূর্ব পরিচিত, তাই সে স্বাভাবিক সুরে বলে উঠল,